কাটেনি গ্যাস সংকট, ভোগান্তি দেশ জুড়ে, সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, আবাসিক ও শিল্প খাতে অচলাবস্থা। বাংলাদেশি পণ্যে 10% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, বাড়ছে বাণিজ্যিক চাপ, জোরপূর্বক শ্রম ঠেকাতে এই পদক্ষেপ বলছে ট্রাম্প প্রশাসন। এবং বাজারে বৈরী আবহাওয়ার প্রভাব, সবজির দাম অস্বাভাবিক, চাল ঊর্ধ্বমুখী, চড়া মাছের বাজার, সরবরাহ বাড়লে স্বস্তি মিলবে আশা ব্যবসায়ীদের। আমন্ত্রণ চ্যানেলের দেশের কথায়, সাথে আছে আমি আশরাফুন নাহার মালা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে এখনও কাটেনি গ্যাস সংকট। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় কমে গেছে সরবরাহ। অনেক সিএনজি স্টেশন গ্যাস না পেয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে। মিরপুর, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা ও পুরান ঢাকা সহ গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন আবাসিক এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বাধ্য হয়ে অনেকে ব্যবহার করছেন এলপিজি সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা। একই সঙ্গে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে কমে গেছে গ্যাসের চাপ, ব্যাহত হচ্ছে উৎপাদন। দেশের অন্যান্য জেলাগুলোতেও দেখা গেছে কম বেশি একই চিত্র। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে এটি সাময়িক সমস্যা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সংকটের কারণে গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় 2200 মিলিয়ন ঘনফুটে, যেখানে দৈনিক চাহিদা প্রায় 3800 মিলিয়ন ঘনফুট। আমরা গাড়ি চালাতে পারতাছি না, ঠিক মতো রুজি করতে পারি না এবং আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে। নেত্রকোনায় 8 থেকে 10,000 সিএনজি আছে, আমরা কোনো গ্যাস পাইতেছি না। এলপি গ্যাসও ছিল না, এলপি গ্যাস দিয়ে আমাদের গাড়ি চালাইতে সমস্যা হয়। বিগত 1 মাস যাবতই আমরা লাইনে প্রেসার খুবই কম পাইতেছি, তার কারণে গাড়িতেও আমরা চাপ খুব কম দিতে হয়েছে। বিগত 3 দিন যাবত আমরা একদম গ্যাস পাচ্ছি না। আমাদের প্রেসার 2 বা 3, যেটা গ্যাস সরবরাহ প্রেসার যেটাকে বলি পিএসআইজি 2 পাইতাম বা পাওয়া গেছে, যে কারণে গ্রাহক পর্যায়ে কিছু না কিছু গ্যাস গিয়েছে। আজকে সকাল থেকে টার্মিনাল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়াতে এলএনজি টার্মিনাল একেবারে গ্যাস সরবরাহ শূন্যে নেমে গেছে। দর্শক, নেত্রকোনার ফিলিং স্টেশন থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। মালা, আপনি জানেন যে সারা দেশের ন্যায় নেত্রকোনায়ও গ্যাসের সংকট দেখা দিয়েছে। আজ 3 দিন যাবৎ নেত্রকোনায় এই গ্যাস না থাকায় প্রায় 5600-800 গ্রাহক গ্যাস ছাড়াই মানে দৈনিক যে রান্নাবান্নার কাছে এগুলি করছে। এছাড়াও ওই আপনার সিএনজি চালিত যে গাড়িগুলি আছে, যেমন সিএনজি, প্রাইভেট কার, বিভিন্ন অ্যাম্বুলেন্স সহ এগুলি মানে চরম দুর্ভোগে পড়েছে। আমি গ্যাস অফিসের সূত্রে যতটুকু জানতে পারেছি, জাতীয় গ্রেড মহেশখালী থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ওইখান থেকে যদি সমাধান হয় তাহলে নেত্রকোনায় গ্যাস সংকট সমাধান হবে বলে আমি জানতে পেরেছি। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাসের সর্বশেষ তথ্য। মালা। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য ঠেকাতে বাংলাদেশ সহ 60 বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে কার্যকর হওয়া এই ব্যবস্থায় বাংলাদেশি পণ্যে বসেছে 10% শুল্ক। নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99.4% উপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার ও কিছু খাদ্যপণ্য সহ বেশ কয়েকটি পণ্যে থাকছে এই আওতার বাইরে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে 1974 সালের ট্রেড অ্যাক্টের অধীনে এই শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের দাবি, প্রায় 1 শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করে আসছে। এবার বাণিজ্য অংশীদারদেরও একই ধরনের ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। নতুন সিদ্ধান্তে বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, যুক্তরাজ্য, কানাডা ও মেক্সিকো সহ 17টি দেশের পণ্যে 10% শুল্ক বসেছে। চীন সহ আরও 38টি দেশের পণ্যে আরোপ করা হয়েছে 12.5% শুল্ক। সচিবালয়ের সামনে আনসার আন্দোলনের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে সিআইডি। তবে গুরুতর আঘাত বা হত্যা চেষ্টার অভিযোগের সত্যতা মেলেনি। 2024 সালের 25 আগস্ট চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাও করেন আনসার সদস্যরা। রাতে আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় 208 জনের নাম উল্লেখ সহ 2 থেকে 3 হাজার আনসার সদস্যকে অজ্ঞাত আসামি করা হয়। 22 মাস তদন্ত শেষে 199
জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। তদন্তে বলা হয়েছে, দাবি মেনে নেওয়ার পরও আন্দোলনকারীরা সচিবালয়ের সামনে জড়ো হয়ে পুলিশের কাজে বাধা দেন, সড়ক অবরোধ করে কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখেন এবং যৌথ বাহিনীর কাজে বাধা দেন। মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি আগামী 18 আগস্ট। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানী কাঁচাবাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। গত এক সপ্তাহে সবজি, মাছ, মুরগির ডিম ও চালের দাম বাড়ায় চাপ বেড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সংসারে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মাঠ থেকে পণ্য সংগ্রহ এবং ঢাকায় পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে সরবরাহ কমে বেড়েছে দাম। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে 100 টাকার নিচে নেই প্রায় কোনো সবজি। কোনো সবজির দাম বেড়েছে আগের তুলনায় 3 গুণ। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 280 টাকায়। ডজন প্রতি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে 125 থেকে 135 টাকা। চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। চড়া মাছের বাজারও। মাংসের বাজারেও স্বস্তি নেই। ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং নতুন ফসল বাজারে এলে কমতে পারে নিত্যপণ্যের দাম। মাছ, মাংস বলেন, তরি তরকারি বলেন, সবকিছু দামই এখন আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। 20-25% করে বাড়ছে এই 1-2 মাসের মধ্যে। সবজি তো 100-র নিচে কোনো কিছু নাই। মাছের দামও আপনার ছোট জাটকা ইলিশ, এটা কেজি চাচ্ছে 1400 টাকা। ভেন্ডি 1 কেজি 70-80, করলা 1 কেজি 120-40-50, শশা হাইব্রিডটা 120-30-40, আর দেশিটা 160-80। বন্যার কারণে সব শেষ। বৃষ্টি বাদল আর কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আমাকে দেশি পেঁয়াজ তারপরেও মোটামুটি দাম কমে আছে। বাইরের যত আমরা এলসি করা নাই, দেশি পেঁয়াজের দাম কম আছে। গত সপ্তাহে 130 টাকা ডজন ছিল, 45 টাকা হালি ছিল আর কি। এখন একটু বাড়ছে, 140 টাকা ডজন, 50 টাকা হালি বিক্রি হচ্ছে। মুরগি দেশিটা বিক্রি করতেছি আজকে 680, 650 এরকম। আর সোনালি অরিজিনালটা বিক্রি করতে আসি 350-60, আর যেটা হাইব্রিড ওটা 320-10 এরকম আর কি। আগে যেরকম মাছ বেশি বেশি আসতো, এখন ওই পরিমাণ মাছ আসে না। আর আরও একটা বিষয় হচ্ছে, বাইরের থেকে আমাদের দেশে যে মাছগুলো আসতো, এই মাছগুলোতে আপনার চার্জ বাড়ায় দেওয়া হয়েছে। দর্শক, রাজধানীর শান্তিনগর বাজার থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। মালা, আপনি কিন্তু জানেন গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু দেশের বন্যা পরিস্থিতির কারণে কিন্তু দেশের বাজারে কিছুটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহেও কিন্তু ক্রেতাদের জন্য স্বস্তির তেমন কোনো বার্তা নেই। আমি কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরেছি। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি শান্তিনগর কাঁচাবাজারে। যদি শান্তিনগর কাঁচাবাজারের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে গত সপ্তাহের পণ্যে 20 থেকে 100 টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হচ্ছে। মালা, আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু মাছেও কিন্তু প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছে বারবারই বন্যার অজুহাত দেখিয়ে কিন্তু বিক্রেতারা কিন্তু বারবারই কিন্তু আসলে দাম বাড়াচ্ছে। মালা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শান্ত আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে বাজার পরিস্থিতির সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজীব সাহা। ধন্যবাদ মালা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা নগরের ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারে। আমি যদি একটু রাজগঞ্জ বাজারের কাঁচা বাজারের চিত্র আপনাদেরকে দেখাই, এই গত সপ্তাহ থেকে কিন্তু এই সপ্তাহে আমরা দেখেছি যে সবজির বাজার রয়েছে, সবজির বাজারে কিন্তু দাম কিছুটা বেড়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এই সপ্তাহে পটল, ঢেঁড়স, করলা ও অন্যান্য সাধারণ সবজি প্রতি কেজি 80 থেকে 100 টাকার উপরে বিক্রি করা হচ্ছে। মান ভেদে প্রতি কেজি বেগুনের মূল্য 100 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে অতিরিক্ত বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের প্রতি কেজি 200 থেকে 300 টাকা পর্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে সবজি, মুরগি ও ডিমের দাম কিছুটা বেড়েছে। এদিকে আমরা যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়ে
জানিয়েছেন যে শতবর্ষী রাজগঞ্জ বাজারে কাঁচামাল ও নিত্যপণ্যের দাম কিছুটা ঊর্ধ্বগতি। আবার তারা আমাদেরকে আরো জানিয়েছেন বর্ষা ও মৌসুম পরিবর্তনের প্রভাবে সবজি, কাঁচামরিচ ও মুরগির বাজারে বাড়তি খরচ গুনতে হচ্ছে ক্রেতাদের। এইদিকে আমরা দেখেছি যে আজকে আমরা যে রাজগঞ্জ বাজারে এসেছি, রাজগঞ্জ বাজারে এসে আমরা দেখেছি যে এই গত সপ্তাহের তুলনায় প্রতিটা সবজির দাম কিছুটা বেড়েছে। এই ছিল কুমিল্লার রাজগঞ্জ বাজার থেকে সর্বশেষ তথ্য। মালা। রাজীব, আপনাকে ধন্যবাদ। দেশ জুড়ে ভারী বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে নদীবন্দরে বহাল রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, নওগাঁ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যা। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি কিছুটা বাড়লেও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ির নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। এতে বাড়িঘর ও ফসলি জমি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। পানি আরও বাড়লে নদী ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবনে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি কমছে, কিন্তু এখন যদি পানি বাড়ে তাহলে ছাগল গরু নিয়ে খুব কষ্ট। আর বন্ধ মধ্যে যে মানুষ পাটগুলো আবাদ করছে, এগুলো তো পানি উঠলে খুব মুশকিল, কাটাই যাব না, নষ্ট হয়ে যাবো। যমুনা নদীর পানি গতকাল থেকে একটু কমছে, বৃষ্টি যদি না হয় আরো একটু কমবে আর কি। পানি বাড়লে মনে করেন যে আবাদ টাবাদ করছে, ধান পাট কাটা, পাট ধোয়া বা পশু পাখির গরু ছাগলের ঘাস টাসে একটু সমস্যা। দর্শক, জামালপুর থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শামীম হোসেন। মালা, কয়েকদিনের টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু জামালপুরের নদ নদী পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পেলেও কিন্তু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ব্রহ্মপুত্র নদীর পানি জামালপুর স্টেশনে 296 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু জামালপুর এর যে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি উপজেলার এলাকায় কিছুটা ভাঙনে দেখা দিয়েছে। যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে। পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে নদীপাড়ের মানুষের দুর্ভোগ অনেকটাই বেড়ে যেতে পারে। আমি জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যদি এই ভারী বৃষ্টি কমে যায় তাহলে কিন্তু যে পানি সেটি কিন্তু বিপদসীমা অতিক্রম নাও করতে পারে এবং তারা কিন্তু এই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই ছিল জামালপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মালা। ধন্যবাদ শামীম আপনাকে। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনার বেতাগী উপজেলার বোড়া মজুমদার ও সরিষামুড়ি ইউনিয়ন ঘেঁষে বয়ে যাওয়া বিষখালী নদীর তীব্র ভাঙনে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বেড়িবাঁধ। নদীর আগ্রাসনে বিলীন হচ্ছে সড়ক, বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। হুমকির মুখে রয়েছে শতাধিক পরিবার, হাজার হাজার একর কৃষি জমি এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। বিষখালীর উত্তাল ঢেউ যেন প্রতিদিনই গিলে খাচ্ছে নদী পাড়ের জনপদ। কালিকাবাড়ি থেকে ফুলঝুরি যাওয়ার একমাত্র নদী পাড়ের সড়কের বড় একটি অংশ ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। ভাঙনের কবলে পড়েছে কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ভিটে মাটি ও কৃষি জমি হারানোর চরম উদ্বেগ আর অনিশ্চয়তায় দিন কাটছে বুড়া মজুমদার ও সরিষামুড়ি ইউনিয়নের হাজারো মানুষের। জমি নাই আমাদের, এখানে থাকি, ওই একটু ঘর দোকানটা হাওয়া ভাঙে গেছে, জমি খোলা আকাশে এবার রান্ধি, বৃষ্টি আইলে ভিজি, হেয়ার পর রাঁধতে পারেননি। একটু একটু জায়গা দিয়েছে, হেন একটু ছাপড়ার নান দিয়ে একটু থাকি। এখন সরকারে আমাদের একটু সাহায্য করলে একটু ভালো হইতে। পিছনে পানি হাঁটু সমান
পানি দিয়ে আমরা স্কুলে যাই, পানিতে তলিয়ে যে আমরা আসতে পারি না, আমরা খেলার মাঠ নেই, আমরা খেলতে পারি না, আমাদের অনেক কষ্ট। 3 ইউনিয়নের মানুষ এই নদীর বাঙ্গরে সব বিলীন হয়ে যাইতেছে, যেহেতু এই অবদাটা নামে গেলে অন্তত 50,000 মানুষ আবার বিপদে পড়ে যাবে। দ্রুত টেকসই বেড়িবাঁধ, ব্লক ও জিও ব্যাগের মাধ্যমে স্থায়ী নদী প্রতিরক্ষার দাবি স্থানীয়দের। নদীর পার্শ্ববর্তী স্থানে 3টি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তো কিছুদিন পরেই বিদ্যালয়গুলো নদীর পানিতে তলিয়ে যাওয়ার অবস্থায় বর্তমানে। এখানেও বাড়ি ছিল অনেকগুলো, বাড়িগুলো চলে গেছে। এরপর একটা মাঠ ছিল, আমরা ওই মাঠে খেলাধুলাও করতাম, বাট সেটাও বিলীন হয়ে গেছে। আসলে প্রত্যেকবার হয় কি, আসলে অনেকেই আসে বলে আশ্বস্ত করে, বাট কাজের কাজ কিছুই হয় না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বরগুনার উপকূলীয় এলাকায় মোট 22টি পোলদার ও প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে 17 কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে ভাঙন রোধে পরিদর্শন শেষে দ্রুত ব্লক ও জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইক্লোন এবং জলোচ্ছ্বাসে একদিকে যেমন এখানে উত্তাল সমুদ্রের পানি নদী হয়ে উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে আবার বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়, নতুন করে এখানে নদী ভাঙনও হয়। তো যে জায়গাগুলো আগে ভাঙন কবলিত ছিল সেখানে আমরা ইতিমধ্যে 12 কিলোমিটার জায়গায় টেকসই বেড়িবাঁধ বা ব্লক দিয়ে কাজ করছি। নতুন করে যে জায়গাগুলো ভাঙন কবলিত হয়েছে সেই জায়গাগুলোতে আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। প্রতি বর্ষায় আতঙ্কের নাম বিষখালী। ভাঙন রোধে অস্থায়ী কোনো আশ্বাস নয়, দ্রুত টেকসই ও স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থার দাবি উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। চ্যানেল এস নিউজ ডেস্ক। একজন শিক্ষক শুধু পাঠ্য বইয়ের পাঠ শেষ করেন না, তিনি গড়ে তোলেন একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও নিষ্ঠা, সততা ও মানবিকতা দিয়ে শিক্ষার্থীদের আলোকিত করার যে সাধনা, তারই অনন্য স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার সহকারী শিক্ষক নুরুল আমিন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি অর্জন করেছেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পদক। বিস্তারিত প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। একটি শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠার প্রথম ভিত্তি প্রাথমিক শিক্ষা, আর সেই ভিত্তিকে মজবুত করতে প্রয়োজন নিবেদিত প্রাণ শিক্ষক। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে ঠিক সেই দায়িত্বই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে আসছেন চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন। জনাব নুরুল আমিন, সহকারী শিক্ষক, রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ, শিক্ষার মান উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবছর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখা, ওনার সাথে হ্যান্ডশেক করা, শুভেচ্ছা বিনিময় করা, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নিজ হাতে আমাকে সোনার মেডেল গলায় পরিয়ে দিয়েছেন, সে যে কি অনুভূতি তা ভাষায় প্রকাশ করার মতো না। সে ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। অভিভাবকদের মতে ধৈর্য, আন্তরিকতা এবং প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান গুরুত্ব দেওয়ার কারণেই বিদ্যালয়ের প্রতি শিশুদের আগ্রহ বেড়েছে। শিক্ষার্থীরাও বলছে, ভুল করলে তিনি কখনোই নিরুৎসাহিত করেন না, বরং উৎসাহ দিয়ে শেখার সাহস যোগান। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়, আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। উনি আমাদের চাঁদপুরের গর্ব এবং আমাদের রহিমানগরের গর্ব। ওনার শিক্ষায় আমার ছেলে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে এবং স্যার খুব ভালো হিসেবে পড়াশোনা করায়। স্যার খুব চৌকস ও সৃজনশীল, তিনি পাঠকে খুব সহজে বুঝিয়ে দেন। তিনি আমাদের আনন্দ সহকারে পড়ান, খুব যত্ন সহকারে পড়ান। তিনি কখনো বিরক্ত হন না, তিনি পাঠে আনন্দ দেন। আমি স্যারের সুস্বাস্থ্য কামনা করি। তিনি অত্যন্ত সাবলীলভাবে আমাদের সামনে পাঠ উপস্থাপন করেন। তিনি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তার এই সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। বিদ্যালয়ের সহকর্মীরা বলছেন, সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণের জন্য তিনি সবার কাছে সমানভাবে শ্রদ্ধার পাত্র। এই প্রতিযোগিতায় তিনি যে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে আমাদেরকে সারা বাংলাদেশে সম্মানিত করেছেন, আমরা ওনার এই পারফরম্যান্স, ওনার এই অর্জনের জন্য আমরা সকল শিক্ষক, আমরা কচুয়ার সকল শিক্ষক, আমাদের চাঁদপুরের সকল শিক্ষক আমরা খুবই আনন্দিত। সহকারী শিক্ষক নুরুল আমিনের এই অর্জন একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা তো অবশ্যই আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমাদের চাঁদপুরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের এলাকা, এই এলাকা থেকে একজন এত শ্রেষ্ঠতা অর্জন করেছে সারা দেশে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা চাই যে এটা ধারাবাহিকতা সবসময় যেন বজায় থাকে,
সকল টিচারদের নিয়েও আমরা মিটিং করেছি, আমরা বলেছি যে ওনাকে যেন সবাই অনুসরণ করে, যেন এই বিষয়টা স্মরণীয় হয়ে থাকে আমাদের জন্য। এবছর ব্যক্তি পর্যায়ে 15টি ক্যাটাগরিতে দেশের 12,384 জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে 2টি ক্যাটাগরিতে 65,546টি প্রতিষ্ঠানের মধ্যে থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়। শুধুমাত্র পদকপ্রাপ্ত শিক্ষার্থী। রুবাইয়া রহমান চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক। দেশ জুড়ে একসঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু ও হাম। বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। একই সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণও অব্যাহত রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশেপাশে 3 দিনের বেশি পরিষ্কার পানি জমতে দেওয়া যাবে না। জ্বর, শরীর ব্যথা, বমি, অতিরিক্ত দুর্বলতা বা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যদিকে হাম প্রতিরোধে শিশুদের সময় মতো MR টিকা নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জ্বরের সঙ্গে শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর ছিল, তার উপরে গায়ে র্যাশ উঠছিল, এই র্যাশের জন্য আগের চেয়ে অনেকটা ভালো আছে। প্রচুর জ্বর ছিল, 102-3 এরকম জ্বর ছিল। পরে এই আজকে 2 দিন যাবত এরকম হামের একটা ভাব হয়েছে। এখন দেখি প্রচুর পরিমাণে এরকম, তার জন্য এসে আমার ভর্তি হওয়া। যে সন্ধ্যাবেলা র্যাশ হয়েছে, পরের দিন ডাক্তারের দেখাইছি, বলছে যে হাম হয়েছে। আজকে আমরা 6 দিন হসপিটাল। হ্যাঁ, আগের চেয়ে ভালো, সুস্থ। গোটা গোটা হাম টাইপের কিছু ছিল, চোখ অনেক ফুলানো ছিল, এমনকি মুখে অনেক ঘাও ছিল। এই জন্য আমি আসছি। 7-8 দিন যাবত জ্বর ছিল, হাম ছিল, ঘালের ঘাও ছিল, তো সব মিলিয়ে আমি এখানে আসছি। আগের তুলনায় মোটামুটি ভালো। বাংলাদেশি পাসপোর্টে আবারও ইসরায়েল ব্যতীত শব্দ দুটি যুক্ত করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের 3 শহীদ আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিমের ছবি। রংপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রবিউল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত ABM রব্বানী বাপ্পির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মানিক। একটি ছোট্ট বই পাসপোর্ট বহন করে রাষ্ট্রের পরিচয়, কূটনীতির বার্তা আর জাতীয় ইতিহাস। নতুন সরকারি আদেশে এবার পাসপোর্টে আবারও ফিরছে বহু আলোচিত ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ। 2020 সালে বাংলাদেশি পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছিল এই শব্দ দুটি। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি এবং ফিলিস্তিন ইস্যুতে অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার, যা নিয়ে সাধুবাদ জানিয়েছেন জুলাই শহীদ আবু সাইদের বাবা, ভাইসহ সাধারণ মানুষও। খুশি সরকারের উপর যে জুলাই বিপ্লবের যে আইকনিক শহীদ আবু সাইদ সহ শহীদ ওয়াসিম এবং শহীদ মীর মুগ্ধ ভাইকে পাসপোর্টে যে ছবি তাদের থাকবে, এটা আমাদের জন্য একটা ভালো লাগার বিষয়। সরকার যেন আমার ছেলের নামটা জীবিত থাকে, ওটাই আমি চাই। শুধু শব্দবন্ধই নয়, বদলাচ্ছে এই পাসপোর্টের ভিজুয়াল পরিচয়ও। নতুন জলছাপে জায়গা পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 3 শহীদ, রংপুরে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদ, উত্তরায় পানি হাতে থাকা মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিমের ছবি। এছাড়াও যুক্ত হচ্ছে জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাস। ছবি যেগুলো দেওয়ার ব্যাপারে বলছেন, এটা ওইভাবে প্রয়োজন না আমি মনে করি। তাদেরকে এমনি মানুষ স্মরণ করবে। পাসপোর্টের মধ্যে তাদের ছবি দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিকভাবে আমাদের জুলাই অভ্যুত্থানটা আরও বেশি স্বীকৃত হবে। ভালোই হবে, কারণ একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে কার মাধ্যমে, এটা বিশ্ব জানুক। খুবই পজিটিভভাবে দেখছি, এটা প্রশংসনীয় একটা কাজ বলতেই হবে। কেননা এই পাসপোর্টের এই জলছাপ থেকে জুলাই গণঅভ্যুত্থানে যে এই আত্মত্যাগ, মহান একটা গণঅভ্যুত্থান হয়েছে, এটাতে জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এটা আমাদের দেশ এবং দেশের বাইরের গণ্ডিতেও এটা পরিচিতি পাবে। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতনের পর সরকারের এই উদ্যোগের মাধ্যমে পররাষ্ট্রনীতির বার্তা এবং বিশ্ববাসীর মাঝেও জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরার সুন্দর প্রয়াস হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। জুলাই স্মৃতির প্রধান স্মৃতিটা হলো জুলাইয়ের সেই শহীদগণ যারা জুলাইয়ের
গণঅভ্যুত্থান করতে গিয়ে বিপ্লব করতে গিয়ে কর্তৃত্ববাদ ফেসিবাদকে হঠাৎ থেকে যারা জীবন দিয়েছেন, সুতরাং তাদেরকে তাদের স্মৃতির কথা মনে রেখে তাদেরকে যদি সম্মানিত করা হয় আন্তর্জাতিকভাবে, এটা একটা ভালো উদ্যোগ। এবং এটা কিভাবে করা যেতে পারে, বিশ্বের অন্যান্য দেশও কিভাবে করেছে, অন্যান্য পাসপোর্টগুলোতে কি আছে, সব কিছু বিবেচনা করেই এই স্মৃতিটাকে আফুল করতে হবে আমাদের। তবে পুরনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন নেই। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেয়া হবে, অর্থাৎ ধাপে ধাপেই কার্যকর হবে এই পরিবর্তন। চ্যানেল এস নিউজ ডেস্ক। 17 বছর পর আবারও ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 2027 সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। সূচি অনুযায়ী ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। 28 মে থেকে 1 জুন পর্যন্ত লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি। সর্বশেষ 2010 সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর এবার আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। একই সময়ে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। তারা খেলবে 3 ম্যাচের টি-20 ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসের টেস্ট এবং নারী দলকে সাদা বলে সিরিজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। চ্যানেল দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কাটেনি গ্যাস সংকট, ভোগান্তি দেশ জুড়ে। সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, আবাসিক ও শিল্প খাতে অচলাবস্থা। বাংলাদেশি পণ্যে 10% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, বাড়ছে বাণিজ্যিক চাপ। জোরপূর্বক শ্রম ঠেকাতে এই পদক্ষেপ বলছে ট্রাম্প প্রশাসন। বাজারে বৈরী আবহাওয়ার প্রভাব, সবজির দাম অস্বাভাবিক, চাল ঊর্ধ্বমুখী, চড়া মাছের বাজার। সরবরাহ বাড়লে স্বস্তি মিলবে আশা ব্যবসায়ীদের। দেশ জুড়ে একসঙ্গে বাড়ছে ডেঙ্গু ও হামের উদ্বেগ। বর্ষায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী, শিশুদের মধ্যে অব্যাহত হামের সংক্রমণ। এবং নতুন ই-পাসপোর্টে পরিবর্তন, ফিরল ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ, যুক্ত হচ্ছে জুলাই 3 শহীদের ছবি। সরকারের উদ্যোগ প্রশংসনীয় বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল চ্যানেল এস দেশের কথাই। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।